মাছ কিন্তু সব সময় সব জায়গাতেই পাওয়া যায়, তবে এই যে ছোট মাছটা রয়েছে এই ছোট মাছটা কিন্তু অনেক জায়গাতে লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না। সময়ের অভাবে ঠাকুর মঞ্চটি আর পরিষ্কার করাই হয়ে উঠছিল না, তবে আজকে অবশেষে সময় বার করে ঠাকুর মঞ্চটি পরিষ্কার করলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে আমি ওঠার কিছুক্ষণ পরেই সোনামা উঠে পড়েছিল, মিনিমাম 6টা মতো বাজবে ওই রকম টাইমে উঠে পড়েছিল। আর আমি বেশিরভাগ টাইম 5টা 20 বা 5:30 বাজবে ওই রকম টাইমে উঠি, তবে আজকে 5টা 10-এ উঠে পড়েছিলাম। উঠে পরে ভয়েস ওপরে কাজটা সেরে কাচাকুচিও করে নিয়েছিলাম। ঘুমেতে এসে পড়েই দেখলাম সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। আর সোনামা ঘুম থেকে উঠে পড়লে ওর পেছনেই তো আমাকে আধ ঘন্টা বা 45 মিনিট মতো টাইম দিয়ে থাকতে হয়। তারপরে আমি সকালের মুড়ি খাবারটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। ওইদিকে টুকিটাকি কটা মতো ধোয়ার ছিল বাসনপত্র, ওগুলোও ধুয়ে নিয়েছি। সোনামা যেদিনকে ঘুমিয়ে থাকে সেদিনকে আমি কাচাকুচি করে এসে পরেই চুলটা আঁচড়ে নিই। তবে আজকে যেহেতু সোনামা উঠে পড়েছিল তো সেই কারণে আর চুলটা আঁচড়ানো হয়নি। এই মুহূর্তে চুলটা আঁচড়ে নিলাম। এই এক সকাল যদি চুলটা না আঁচড়ানো হয় শরীরটা কেমন যেন একটু ভারী ভারী লাগে, তবে এই চুলটা আঁচড়ে নেওয়ার পর শরীরটা বেশ হালকা লাগে। আর আজকে ভাবছি চুলটা একটু শ্যাম্পুও করব। যাই হোক, আমি তো অল টাইম এইরকম করেই চুলটা বেঁধে রেখে আপনারা তো খেয়াল করবেন, মাঝে মধ্যে যদি আমি সোঁটাটা পাকিয়ে রাখি। আমার চুলটা ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, এইদিকে পেরে সিঁদুরটা ঠেকিয়ে নিই। ওইদিকে এখনও আজকে এক্সট্রা একটা কাজ রয়েছে, কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে চুলটা একবার ছাড়িয়ে নিই, তারপরে না হয় ওই কাজটা করতে যাব। ওই কাজটা করতে বেশ অনেকক্ষণ টাইম লাগে জানেন তো। যাই হোক, এইদিকে আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওইদিকে এক্সট্রা কী কাজ রয়েছে আপনাদেরকে না হয় দেখাচ্ছি, তার আগে আমি চুলগুলো জায়গা মতো রেখে দিই। আমি এই যে স্পার্কেলের যে কৌটোগুলি রয়েছে ওই দুটো মতো কৌটো রেখেছি। একটা কৌটো ভর্তি হলে আর একটা কৌটোতে রাখি, আর দুটো কৌটো যখন ভর্তি হয়ে যায় একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই। আজকের এক্সট্রা কাজটা হচ্ছে সকালেই আজকে আমাদের ছোট মাছ নিয়েছে। ছোট মাছ বলতে আমাদের বাঙালিদের ভাষায় যেটা বলা হয় চুনো মাছ। তো ঠাকুমার জন্য বিশেষ করে নেওয়া হলো। ঠাকুমা অনেক দিন থেকে বলছিল চুনো মাছ খাবে। ঠাকুমার আবার চুনো মাছ ভাজাটা পছন্দ নয়, চুনো মাছের ঝাল দেওয়াটা পছন্দ। তবে এই বাচ্চা ছেলে নিয়ে আমাদের আর এগুলো নেওয়া হয় না, কারণ এগুলো বাঁচতে অনেকটাই টাইম লাগে। আর এই ছোটো মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। অনেক অনেক জায়গাতে তো এই চুনো মাছগুলো লক্ষ টাকা দিলেও কিনতে পাওয়া যায় না জানেন তো। আমাদের মেজদিদের বড়দিদের সাইডে ওইদিকে চুনো মাছগুলো তখন আমি দেখেছি মা বাবা কিনে পরে ভেজে দিয়ে পাঠাতো। ওই সাইডে বলে এই চুনো মাছগুলো খুব একটা বেশি পাওয়া যায় না, তবে আরও অনেক জায়গাতেই রয়েছে এই চুনো মাছগুলো খুব একটা পাওয়া যায় না। আমাদের এখানে কিন্তু অল টাইম পাওয়া যায়। আমাদের এখানে পুকুর নালা খাল অনেক কিছু রয়েছে, তো যারা বিক্রি করতে আসে তারা ওইখান থেকেই ধরে নিয়ে আসে। আর আজকে চুনো মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর সব মিক্স করেছিল, ছোট বড় মাঝারি সব কিছু ছিল। চুনো মাছ বলে যে এক রকমের মাছ তা কিন্তু নয়, এই চুনো মাছের মধ্যে 3 থেকে 4 রকমের মাছ মিক্স রয়েছে। ঠাকুমা বলল যে এগুলো 3 থেকে 4 রকমের মাছ রয়েছে। তো যাই হোক, ওইদিকে আমার পাশে সোনামা তো মোটেও নড়ছে না। যখন থেকে দেখেছে এই মাছগুলো এসেছে তখন থেকেও আমার পাশেই বসে রয়েছে। মানে এই মাছগুলো যতক্ষণ না বাছা কমপ্লিট হবে ও মনে হয় আমার কাছ থেকে নড়বে না। আর সোনামা না এই ছোটো মাছগুলি খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, তো সেই কারণে বিশেষ করে বসে রয়েছে। কিন্তু একা ওই মাছগুলো বাছিনি, আমি আর দিদিভাই দুজনে মিলে বেছেছিলাম। আমি যখন একা বাছছিলাম তখন সোনা পাপাকে খাবার খাওয়াচ্ছিল দিদিভাই। তারপরে দুজনে মিলে তাড়াতাড়ি করে বেছে নিলাম, কারণ ওই মাছগুলি বাছতে একটু টাইম লাগে। দুজনে মিলে যদি বেছে নেওয়া হয় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে মাছগুলো বেছে পড়ে দিদিভাই গেল কাচাকুচি করতে। সকালে কারেন্টটা থাকেনি, সেই কারণে দিদিভাই কাচাকুচি করতে পারেনি। আর আজকে দিদিভাইয়ের বেশ অনেকখানি কাচাকুচি রয়েছে, আর আমার কম ছিল, তো সেই কারণে কল পাম্প করে আমি কাচাকুচিটা করে নিয়েছি। বাছার পরে এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় 8টা মতো বেজে গিয়েছে। আর এইদিকে আমি মাছটি ধুয়ে পরে একটা থালাতে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। ভাবলাম জলটা ঝরে যাক, তারপরে না হয় নুন হলুদ মেখে দেবো। এই সাইডে নুন হলুদটা প্রথমেই মাখিয়ে রেখে দেয়, তাহলে মাছটা বলে যে নষ্ট হয় না। তো সেই কারণে আমিও নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। তারপরে ওইদিকে সোনামায়ের খাবারটা বসিয়েছি। সোনামায়ের খাবারটা করে পরে না হয় ওকে খাবারটা খাইয়েও দেবো। পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি, এই টাইপের ঢাকা দিয়ে রেখে দিই। ওইদিকে সোনামাকে না হয় খাবারটা খাইয়ে দিই। আমাকে ওইদিকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ততক্ষণকে দিদিভাই এইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছে। তারপরে সোনা পাপা কানাকাটি করছিল, সোনা পাপাকে হয়তো ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছে। তো ততক্ষণকে ভাবলাম যে এইদিকে আমি চুনো মাছগুলো ভেজে নিই। মাছটার পরিমাণটা খুবই কম, আমরা বেশি করে কম করে নিলাম বাছার অভাবে। বাছার অভাবে বলা ভুল হবে, সময়ের অভাবে, কারণ মাছগুলো বাছতে গেলে অনেকটাই টাইম লাগতো। আর টাইম লেগে গেলে আমাদের রান্নাটা করতে দেরি হয়ে যেত। তো সেই কারণে 250-র মতো মাছ নিয়েছি। তবে আমাদের বাড়িতে 500 বা 1 কেজি মতো মাছ হলে একটু বেশি ভালো হতো। আমাদের বাড়িতে যেহেতু সদস্যের সংখ্যার পরিমাণটা বেশি আর সকলেই চুনো মাছটা খেতে পছন্দ করে। তো যাই হোক, ওইদিকে একবার মতো উল্টিয়ে এইদিকে আজকে ডালের বড়া হবে। ডালের বড়াটার জন্য ডালটা দিদিভাই পেস্ট করে রেখেছে, আমি এরপর
এরপরে এটা মাখিয়ে নেবো। দিদিভাই ওইদিকে আদা রসুন পেঁয়াজ জিরে সব কিছু পেস্ট করে রেখেছিল, ওই পেস্টটা একটু দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর অল্প মতো চিনি দিয়েছি। আপনারা আর কি কি দিয়ে থাকেন ডালের বড়াতে জানাবেন তো। আমরা কিন্তু এইভাবেই ডালের বড়া করে থাকি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে ডালের বড়াটা একটু ফাটিয়ে নিলাম, তাহলে বেশ ভালো মতো উঠে যাবে। আর এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে যেহেতু মাছটা রান্না করব, তো সেই কারণে আর বেশিক্ষণ খোরাবো না, ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে না হয় মাছটা নামিয়ে পরে ওইদিকে বড়াগুলো তুলে দেবো। এই বড়াগুলি তুলতে বেশ অনেকক্ষণ টাইম লাগে, আর এই বড়াটিতে বেশ কিন্তু অনেকটা তেলও লাগে জানেন তো। এই বড়ার তেলটাতে হয়তো আমাদের দুদিনের রান্না হয়ে যাবে, কারণ মিনিমাম আমাদের যতবার বড়া করা হয় এই 4 কড়াই 5 কড়াই করে দেওয়া হয়, আর এই 4 কড়াই 5 কড়াই বেশ অনেকটা করে তেল লাগে। তবে না করলে তো খেতেও পাবো না, আর করতেও বেশ অনেকক্ষণ টাইম লাগে। আর এই ছেলে নিয়ে মনে হয় যেগুলো এক্সট্রা কাজ রয়েছে ওগুলো এখন আর করবোই না, তবে না করলে খেতেও পাবো না। তো সেই কারণে মা কালকে ভিজিয়েছিল, বললো খেপি করবি কি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ দাও, করে নেবো। আগে তো বাটার ঝামেলাটি ছিল, বাটতেও অনেকক্ষণ টাইম লাগতো। এখন যেহেতু মিক্সি রয়েছে বাটার টেনশনটা নেই, বাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর তোলা তো হয়েই যাবে। ওইদিকে যেহেতু সোনামা ঘুমাচ্ছে কোনো টেনশনই নেই। এদিকে আমার 1 কড়াইয়ের মতো ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝে তেলটা দিয়েছিলাম, তারপরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে বড়াগুলো ভেজে নিয়েছি। একদম ডুবো তেলে কিন্তু আমি বড়াগুলো ভাজছি না, আমাদের কিন্তু এরকম করেই বড়াগুলো ভেজে থাকি। ডুবো তেলে ভাজাটা খাওয়াটাও ক্ষতি, আর খেতেও খুব একটা যে ভীষণ ভালো লাগে তা কিন্তু নয়। তবে বড়াগুলো এইরকম করে একবার তুলে পরে দেখবেন, বেশ কিন্তু খেতে ভালো লাগে। তো এইদিকে আমি 1 কড়াই মতো করলাম, তারপরে কিন্তু বাদবাকি বড়াগুলো দিদিভাই তুলে নিয়েছিল। 1 থালার মতো বড়া তোলা হয়েছে, ওই 1 থালার বড়ার মধ্যে অর্ধেকটা পরিমাণে ভাজা রাখা হবে, আর অর্ধেকটা পরিমাণে এই তরকারির মধ্যে দেওয়া হবে। এখন তরকারি পেতে সেই রকম কোনো কিছু নেই, তো সেই কারণে বিশেষ করে বড়াগুলি তুললাম। এই বড়া দিয়ে তরকারি করলে না খেতে বেশ ভালো লাগে। আর দিদিভাই এই তরকারিটা বসিয়েছিল, দিদিভাই ওইদিকে সোনা পাপাকে ঘুম পাড়াতে গেল, তো তখনকে আমি ভাবলাম যে বড়াগুলো দিয়ে পরে এরপরে নামিয়ে দিই, কারণ মা বলছিল ফুটে গিয়েছে আর বেশিক্ষণ ফুটোস না, কারণ এই বড়াগুলি দেওয়ার পরে বলে যে তরকারিটা চাপচাপ হয়ে যায়। পরে চাপাবো। ওই যে চুনো মাছগুলি ভেজে রাখলাম, ওই চুনো মাছগুলি ঝাল দেওয়া। আজকে সবজির মধ্যে ওই দুটো মাত্র সবজি হচ্ছে, ওই যে বড়ার তরকারিটি আর এই মাছ ঝাল দেওয়া। প্রথমে তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ওই দুটো মতো টমেটো ছিল ওইটা একটু কুচি কুচি করে বনিয়ে পরে একটু নুন দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটিও দিয়ে দিলাম। এই চুনো মাছের পেঁয়াজের সাথে কিন্তু এইরকমভাবে পেঁয়াজটি বানালে দেখতে বেশ ভালো লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজটা অল্প পরিমাণে ভাজা করে নেওয়ার পরে ওই আদা জিরে রসুন পেঁয়াজ সব কিছু পেস্টটা যেটা করা ছিল ওইটার সাথে অল্প পরিমাণে হলুদ দিয়ে পরে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পরে মশলাটা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন এই যে বাটনাটা দিয়ে দেবো। আজকে বাটনাটা না একটু মিহি করে বাটা হয়নি, কারণ ওইদিকে বাটনাটা বাটতে গিয়েছিলাম আর সোনামা উঠে পড়েছিল, তো আর মিক্সি তো ঘোরানো হয়নি। ওই যে একবার ঘুরিয়েছিলাম ব্যাস হয়ে গিয়েছিল, তো সেই কারণে আজকে বাটনাটা একটু ছিপে ছিপে রয়ে গিয়েছিল। তো যাই হোক, ভালো করে কষানোর পরে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, এবারে একটু মতো চিনিও দিয়ে দিলাম। আমি জানি অনেকজন এই মাছের বাটনাতে চিনিটা অ্যাভয়েড করেন, তবে আমার কিন্তু প্রত্যেকটা তরকারিতে চিনিটা একটু বেশিই পছন্দ হয়। তো যাই হোক, কটা মতো মাছ ভাজাও রেখেছি, কারণ অনেকে সানাটা খেতে পছন্দ করে। সোনামায়ের পাপা দাদা ভাই ওরা পেঁয়াজ দিয়ে সানা পছন্দ করে, তো ওদের জন্য অল্প পরিমাণে মাছ ভাজা রেখেছি। আর এদিকে ঝাল দেওয়ার সাথে বাদবাকিটা মাছগুলো দিয়ে দিলাম। এগুলি দেওয়ার পর মিনিমাম ওই 2 থেকে 3 মিনিট মতো ফুটলেই আমাদের এইদিকে মাছ ঝাল দেওয়া রেডি। ওইদিকে যেহেতু সোনামা উঠে পড়েছে, দিদিভাই বললো যে ওইদিকে সোনা পাপাও ঘুমিয়ে পড়েছে, তুই না হয় সোনামাকে স্নানটা করিয়ে দে। আমাকে স্নান করানোর পরে আমি নিজেও চলে গিয়েছিলাম স্নান করতে। তখন বাবার কাছে ছিল, তবে এই মুহূর্তে আবার সোনামায়ের পাপার কাছে দিয়ে এলাম সোনামাকে, কারণ আজকে বলছিলাম না যে শ্যাম্পু করব, আর শ্যাম্পু করার মেন উদ্দেশ্য ছিল এই ঠাকুরের তাকটি সময়ের অভাবে অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তাড়াতাড়ি রান্নাও হয়ে গিয়েছে, তো সেই কারণে ভাবলাম সোনামাকে একটু মতো খাইয়ে পরে ওকে না হয় ওর পাপার কাছে দিয়ে পরে ঠাকুরের তাকটা বাগিয়ে নেবো। বাগাতে গেলে মিনিমাম আধ ঘন্টা তো টাইম লাগবে, যতই একটা তাক হোক না কেন আমার এই তাকটা বাগাতে মিনিমাম আধ ঘন্টা বা 40 মিনিট মতো টাইম লেগে যায়। কারণ আমি কোনো জিনিস যখন পরিষ্কার করি না তো করি না, তবে যখন সেই জিনিসটিতে হাত দিয়ে থাকি সেটা যতক্ষণ না ডিপ ক্লিনিং করছি ততক্ষণ কিন্তু আমি ছাড়ি না, তো সেই কারণে একটু তো বেশি টাইম লাগবেই। আর আজকে সেই কারণে বিশেষ করে মাথায় ডুবটা দিলাম। মাথায় ডুব না দিয়ে এই ঠাকুর মঞ্জুরি খুব একটা পরিষ্কার করতে ইচ্ছা করে না, তবে সোনামা যখন ছোট ছিল তখন কিন্তু আমি রাত্রেবেলায় বেশিরভাগ এই ঠাকুরের তাকটি পরিষ্কার করতাম সোনামা ঘুমানোর পরে, কারণ ও তখন সারাদিনে সেই রকম দম ধরে ঘুমোতো না, আর তখন নেওয়ারও কেউ সময় পেত না খুব একটা। এখন সোনামায়ের পাপা বাড়িতে রয়েছে,
যাচ্ছে, তো সেই কারণে ওকে দিয়ে পরে এই ঠাকুরের মঞ্চটি পরিষ্কার করতে পারছি। তাছাড়া কিন্তু আমি রাত্রিবেলায় বেশিরভাগ এই ঠাকুরের মঞ্চটি পরিষ্কার করেছি কাপড় চেঞ্জ করে পরে। তো যাই হোক, তাকটিতে যাবতীয় যতগুলো ঠাকুর টুকিটাকি যা ছিল সব কিছু আমি নিচেতে নামিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এই যে পর্দাগুলো রয়েছে ঠাকুরের, এই পর্দাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই পর্দাগুলো কিন্তু আমি মাঝে মধ্যে ধুয়ে দিই, তো এখন কিন্তু আমি যদি ধুয়ে মেলতে যাই আমাকে এক্ষুনি সোনামাকে খাওয়াতে হবে, আর যদি একবার সগড়ি নেড়ে দিই তখন তো আমি এই পর্দাগুলো আর তুলতে পারবো না। তো সেই কারণে এখন আর ধুলাম না, ভাবছি একদিন সকাল করে ধুয়ে নেবো, যদি যেদিনকে রোদ্দুর দেয় সেই দিনকে ভাবছি ধুয়ে নেবো। তো যাই হোক, এদিকে আমি এরপরে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে ঠাকুর মঞ্চটিতে পেপার দিয়ে পরেই রাখতাম, তবে সোনামায়ের পাপা অনেক দিনই হলো এই যে লাল পেপারগুলি রয়েছে ভেলভেটের, ওগুলো এনে দিয়েছে। এগুলো পেপার বলা ভুল হবে, একটা কাপড় টাইপের রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর ঠাকুরের মঞ্চটিকেও সাজালে বেশ ভালো লাগে এই লাল কাপড়গুলির উপরে। আমি এইদিকে সব কটা ঠাকুরই পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে পেপারের কটা মতো ফুল রয়েছে ওগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তবে সব কটা কিন্তু আমি শুকনো কাপড়ে করেই পরিষ্কার করেছি, আমি কিন্তু ভিজে কাপড় ইউজ করিনি। একটা দুটো ঠাকুর রয়েছে ওগুলো ভিজে কাপড়ে করে ইউজ করলে কিন্তু ঠাকুরগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে, তো সেই কারণে আমি আর ভিজে কাপড় ইউজ করলাম না। আর ঠাকুরগুলোর মধ্যে কোনো রকম ময়লা জমেনি, জানেন তো, যে ভিজে কাপড়ে করে ইউজ করব, শুধুমাত্র ধুলো জমেছে। আমাদের বাড়িতে যখন ঝেঁটাই তখন প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, তো ওই ধুলোগুলোই ঠাকুরের গায়ে বসেছিল, ওই ধুলোগুলো একটু পরিষ্কার করে নিলাম। এদিকে পেপারগুলো একদম সেট করে দিয়েছি। আর ওই যে দুটো মোবাইলের খাপ দিয়ে আর শালুকানি দিয়ে ঠাকুরের আমি একটা উঁচু জায়গা করে দিয়েছি, ওইটি দেখতে বেশ ভালো লাগে। আর এই যে দুর্গা মাটি রয়েছে, আমি ওই দুর্গা মায়ের জন্য বিশেষ করে এই মঞ্চটি করেছি উঁচু জায়গাটা। বড় মাকে একটু নিচে রাখতে বেশি অসুবিধা হতো, নিচে যখন রাখতাম না তখন মাঝে মধ্যে পড়ে যেত, তো সেই কারণে যখন থেকে এই শালুকানি দিয়ে মোবাইলের খাপ দিয়ে উঁচু জায়গাটা করে দিয়েছি তখন থেকে কিন্তু বড় মাটা আর পড়েনি। আর দেখতে বেশ ভালো লাগে ঠাকুরের তাকটি। আমি সব কটা ঠাকুর একেবারেই তুলে নিয়েছি মঞ্চটির মধ্যে, এরপরে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো যেখানে যেটা ছিল। আর এই ঘরের মধ্যে যদি একটা দুটো জায়গা চেঞ্জ করা হয় মাঝে মধ্যে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে না জায়গা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে বেশ ইউনিক লাগে। তো যাই হোক, ওই সাইডে ঠাকুরগুলো রেখে দিয়েছি। আর এই সাইডে কটা মতো বোতল রয়েছে, মা ওই গঙ্গাসাগর গিয়েছিল ওইখানের একটা মতো জল রয়েছে, আর দুটো বোতলে ঘি রয়েছে। তো যাই হোক, এইদিকে আমার ঠাকুরগুলো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। তিনটে মতো পেপারের ফুল ছিল, ওগুলো 3 জায়গাতে দিয়ে দিলাম। আর এইদিকে ময়ূর পাখা ছিল কটা মতো, 3টে মতো, ওই ময়ূর পাখাগুলোও ভালো করে সাজিয়ে দিলাম। এই ঠাকুর মঞ্চটি যদি ভালো করে না সাজানো হয় তাহলে যেন আমার পুরোটাই একদম অসম্পূর্ণ। এই কারণে আমি ঠাকুর মঞ্চটি যখন বাগিয়ে থাকি তখন একটু হাতে সময় বার করেই বাগিয়ে থাকি, তাছাড়া আমার বাগিয়ে কিন্তু খুব একটা পোষায় না। তো সেই কারণে আমি বেশিরভাগ সোনামাকে ঘুম পাড়িয়ে রাত্রেবেলায় বাগাই, তবে আজকে যেহেতু সময় পেলাম তো সেই কারণে বাগিয়ে নিলাম। তো যাই হোক, এইদিকে আমার ঠাকুর মঞ্চটা পুরোপুরি বাগানো কমপ্লিট। আর এইদিকে একটা ফ্লাওয়ারও থাকে, তো ওইটাও ভালো করে সেট করে নিলাম। ধূপ খুব একটা বেশি দিয়ে থাকি না, আপনাদেরকে তো এর আগের ভিডিওতেও বলেছিলাম। আর আজকে যেহেতু চুলে স্নানও করেছি আর ভালো কাপড়েও রয়েছি আর ঠাকুর মঞ্চটিও বাগালাম, তো সেই কারণে ভাবলাম একটা ধূপ দিয়ে দিই। এই ঠাকুর মঞ্চটি বাগানোর পরে যদি একটা ধূপ দিয়ে দিই না, বেশ ভালো লাগে জানেন তো। তখন মনে হয় ঘরটা থেকে আর কোথাও বেরোবো না, ওই ঠাকুরের তাকটার দিকে তাকিয়েই আমি বসে থাকি, মানে এতটাই ভালো লাগে। আপনারাও হয়তো এই ফিলটা করবেন যারা এইসব একটু বেশি পছন্দ করেন। তো যাই হোক, ওইদিকে ঠাকুরের তাকটায় ধূপটা দিয়ে পরে এইদিকে আমার বাবাকেও দিয়ে দিলাম। আমাদের যে বড় ঠাকুরের মঞ্চটি রয়েছে ওইখানে কিন্তু আমি স্নান করে এসে পরে প্রণামটা সেরে চলে এসেছি, তো সেই কারণে আর ওইদিকে গেলাম না, এইখানে একেবারে ধূপটা দিয়ে দিচ্ছি। আর সোনামায়ের পাপা এই যে খাপটি করেছে এটা কিন্তু বেশ সুবিধা করেছে জানেন তো, তাহলে আর তাকেতে পড়ে না। ধূপের যে পাশগুলো হয় ওইটা কিন্তু ওই খাপের মধ্যেই পড়ে, মাঝে মাঝে খাপটি পরিষ্কার করে দিই, যেমন আজকেও পরিষ্কার করে দিয়েছি। তো যাই হোক, এইদিকে আমার ঠাকুরের তাকটা বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এতটাই শান্তি লাগছে ঠাকুরের তাকটা বাগিয়ে, তারপরে যে এই যে ধূপ দিয়েছি আমার বেশ ভালো লাগছে। যাই হোক, আশা করছি কমেন্ট করে জানাবেন যে আমার এই ঠাকুরের তাকটা বাগানো আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।